গাড়ির কাছে আসতেই সেখানে ফারিসকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল ফায়জা আর মুস্কান। চারপাশ থেকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আসলে খুব দেরি হয়ে গেছে, ফারিস রেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। দুজনেই ঢোক গিলে ভয়ে ভয়ে ফারিসের সামনে এসে দাঁড়ালো। ফায়জা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আরে ভাইয়া, তুমি কখন এলে? ফারিস তীক্ষ্ণ চোখে তাকায় ফায়জার দিকে। ভাইয়ের চাহনি দেখে গলা শুকিয়ে আসে ফায়জার। আর কিছু বলার সাহস হলো না। প্যান্টের দু পকেটে হাত রেখে নিঃশব্দে মুস্কানের সামনে এসে দাঁড়ালো ফারিস। অতিশয় গভীর স্বরে বলল, স্বাধীনতাটা বোধহয় একটু বেশি দিয়ে ফেলেছে, যার জন্য আমার ফোন ধরারও প্রয়োজন বোধ করছো না আজকাল। মুস্কান মাথা নুইয়ে ফেলল। ফায়জা নিচু আওয়াজে বলল, ভাইয়া, ভাবির ফোন গাড়িতে ছিল, এই জন্য ধরতে পারিনি। হ্যাঁ, রিয়েলি? তা তোর ফোন তো তোর হাতে দেখতে পাচ্ছে, তুই ধরিস না কেন? ফায়জা আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, এখন তো বাড়ি চলে যাচ্ছিলাম, তাই আর তোমার ফোন ধরিনি। আর একটা মিথ্যে বললে এখানে থাপড়িয়ে বেশ করে রেখে দেব। বেয়াদব! ড্রাইভার চাচাকে না চিনে কোথায় গিয়েছিলে? ফায়জা কেঁপে উঠল, সাথে মুস্কানও। ফারিস এবার মুস্কানের উদ্দেশ্যে বলল, ফোন সাথে রাখতে বলেছিলাম না আমি? রাখুনি কেন? সন্ধ্যার আগে বাড়ি ফিরতে বলেছিলাম। এখন এখানে কি করছো? মুস্কান অনবরত ঘামছে, নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, রেস্টুরেন্টে গিয়েছিলাম, গলা শুকিয়ে গিয়েছিল, কোল্ড কফি খেতে ইচ্ছে করছিল। সেটা কি ড্রাইভার চাচাকে বলে যাওয়া যেত না? তোমাদের ফোন না পেয়ে আমি ড্রাইভার চাচাকে কল করেছি। উনি বলল তোমাদের নাকি উনি খুঁজে পাচ্ছেন না। আমার কলটা অন্তত একবার রিসিভ করে বলতে পারতি, তাহলে এত উদ্বিগ্ন হয়ে এখানে আসা হতো না। ও ভয় আপনার ফোন তোলেনি, ভেবেছিল বকবেন, এখনও তো বকাই খাচ্ছে। ফারিস দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে সেখান থেকে একটা টিস্যু দিয়ে মুস্কানের কপালে ঘাম মুছে দিতে দিতে বলল, ঘামছো কেন এত? খারাপ লাগছে খুব? অন্য কিছু খাবে? মুস্কান মৃদু হেসে দুপাশে মাথা নাড়ালো। ভিতরের অস্বস্তিটা মুখে প্রকাশ করলো না। ফারিস প্যাকেট থেকে আর একটা টিস্যু নিয়ে বোনের দিকে এগিয়ে গেল। ফাইজার কপালে নাকের ঘাম মুছে দিয়ে বলল, খুব ক্লান্ত দেখাচ্ছে, যা গিয়ে গাড়িতে বস। এমন কোনো কাজ আর করিস না যে কাজের জন্য আমাকে ভয় পেতে হয়। ফাইজা মাথা নেড়ে দ্রুত গাড়িতে গিয়ে বসলো। লম্বা করে শ্বাস নিয়ে আবার ফেলল। ভাইয়া শেষ কথাটাই মনটা কেমন হঠাৎই উদাস হয়ে গেল। রাত 12টা। ঘুমানোর জন্য বিছানা ঝেড়ে ঠিক করছিল মুস্কান। ঠিক তখনই ওয়াশরুম থেকে ফারিস বের হয়ে আসে। এই রাতের বেলায় শাওয়ার নিয়ে এসেছে। মুস্কান আর ফাইজাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফারিস আবার চলে গিয়েছিল। ফিরেছে ঘামে জবজবে হয়ে। মুস্কান খাবার বাড়ার জন্য যেতে নিলে ফারিস খেয়ে এসেছি বলে বাধা দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারিস সময়ে এমন বাইরে থেকে খেয়ে আসে, কখনো কখনো বন্ধুদের সাথে খেয়ে আসে, তো কখনো কখনো যে কাজ করে সে কাজের সঙ্গীতের সাথে, বা কখনো কখনো সুনামধন্য লোকেদের সাথে। আবার কখনো বিভিন্ন পার্টির ইনভাইটেশন থাকে ও রাতে ডিনার করে আসে ফারিস, যার জন্য মুস্কান তার খাবার বাড়াতে গেল না। চুপচাপ বিছানা গোছাতে লাগলো। কুচকানো বিছানা বা অপরিষ্কার কোনো কিছু ফারিস দেখতে পারে না, যে কারণে মুস্কান সব আগে ভাগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখে। ওয়াশরুম থেকে বের হয়ে আগে নিজের ফোন হাতে নিল ফারিস। খালি বডি, পরনে শুধু ধূসর রঙা ট্রাউজার। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, অথচ গলায় টাওয়াল ঝুলিয়ে রেখেও চুল না মুছে ফোন দেখছে। মুস্কান কোমরে দুহাত চেপে কপাল অন্ধকার করে ফারিসের সামনে এসে দাঁড়ালো। ফারিসে কোনো ভাবাবেগ না দেখে সে নিজেই ফারিসকে টেনে বিছানায় বসিয়ে গলা থেকে টাওয়াল নিয়ে চুল মুছতে লাগলো। ফারিস ফোনে চোখ রেখে মুচকি হাসে। মুস্কান রেগে বলল, একে তো এই রাত্রিবেলায় শাওয়ার নিয়েছেন, তারপর আবার চুল না মুছেই ফোনের ভিতর ঢুকে যাচ্ছেন, এখন আবার মিটিমিটি হাসছেন, ঠান্ডা লাগার ভয় নেই? ফারিস মুস্কানে কোমর ধরে হালকা একটু টান দিয়ে নিজের কাছে এনে বলল, তুমি থাকতে ঠান্ডা লাগবে কেন? তুমি আছো না, হয়েছে? কত সুন্দর করে চুল মুছে দিচ্ছ। মুস্কান ফারিসের কাঁধে কিল বসালো তাকে ছাড়ার জন্য। ব্যথা না পেয়েও ফারিস ব্যথার অভিনয় করলো। আউচ! মুস্কান ভেংচি কেটে বলল। শুধু ফাইজলামো। ফারিস এবার প্রশস্ত হাসলো। কালকে রেজাল্ট মনে আছে ম্যাডাম? মুস্কান উদাস হয়ে বলল, কেন মনে করাচ্ছেন? আমার টেনশন হচ্ছে। আচ্ছা, সবসময় 2 মাসের ভেতরে রেজাল্ট দিয়ে দেয়, এইবার তো লেট করলো কেন? ফারিস দুষ্টু কণ্ঠে বলল, তোমাদের টেনশন বাড়ানোর জন্য। ধুর, সবসময় দুষ্টুমি। টাওয়াল ডেকে ফারিসের দিকে একটা টি শার্ট বাড়িয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মুস্কান।
ফারিসও রুমের লাইট বন্ধ করে এসে মুস্কানের পাশে শুয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এত চিন্তা করছো কেন? তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। মুস্কান উল্টো ঘুরে শুয়েছিল। ফারিসের গলা শুনে তার দিকে ঘুরে তার বুকে ঘাপটি মেরে শুয়ে বলল, তবু আমার খুব টেনশন হচ্ছে, যদি খারাপ হয়। ফারিস মৃদু হেসে মুস্কানের চুলে হাত বোলাতে লাগলো, আশ্বাস দিল, ভালো হবে, নিশ্চিন্তে ঘুমাও। খারাপ হলেও সমস্যা নেই। রিক্সাওয়ালাদের সাথে বিয়ে দেওয়ার ভয় থাকবে না, নিজের স্বামীর বাড়িতে আছো। মুস্কান আবারও ফারিসের বুকে হালকা করে কিল বসালো। অসভ্য লোক। সকাল থেকে সোফায় বসে টিভি লাগিয়ে রেখেছে ফাইজা আর মুস্কান। দুজনেই যথেষ্ট চিন্তিত। সকালে নাস্তাও করেনি এখনো। তাজমহল খাবার জন্য বেশ কিছুক্ষণ জোরাজুরি করে রান্নাঘরে চলে গেলেন। মুস্কানের থেকেও তার আর আজ ফাইজার চিন্তা বেশি। টিভির দিকে তাকিয়ে টেনশনের সামনে নখ কামড়িয়ে যাচ্ছে সে। রেজাল্ট তার ভালো হবে না এটা ভালো করে ধারণা করতে পারছে। একটা এক্সামও ভালো দেয়নি সে। এক্সামের সময়টা নতুন নতুন রিশাদের প্রেমে ভূত চেপেছিল ফাইজার মাথায়। প্রেমের সাগরে ভাসতে ভাসতে কখন যে পড়া থেকে মনোযোগ কমে গিয়েছে বুঝতেই পারেনি, যার ফলে এক্সামগুলো ভালো দেয়নি। মনে মনে দোয়া দুরুদ পড়ছে প্লাসটা যেন মিস না হয়। প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট হস্তান্তর করা হয়েছে। এবছর ফেইলের সংখ্যা বেশি আর প্লাসের সংখ্যাও কম। সেই থেকে ফাইজার টেনশন বেড়ে দ্বিগুণ। ফারিস নিজের ল্যাপটপ নিয়ে এসে বোন আর বউয়ের মাঝখানে বসে পড়ল। এরশাদ, তালুকদার, জিন্নাত, তানিয়া সকলেই ফোন দিয়ে কথা বলেছে তাদের সাথে। টেনশন করতে একদম মানা করেছে। ওরা দুজনেই স্টুডেন্ট হিসাবে ভালো, রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। মুস্কানের অ্যাডমিট কার্ড হাতে নিয়ে ল্যাপটপে রেজাল্ট বের করার চেষ্টা করছে ফারিস। মুস্কান টেনশনে ফারিসের কোমরের অংশে টি শার্ট মুঠোয় ভরে রেখেছে। এইদিকে ফাইজাও টেনশনে বারবার কপালে ঘাম মুছছে। জহির তালুকদার আজ বাড়ি থেকে বের হননি। মেয়েদের রেজাল্ট জানার ইচ্ছায় সামনে সোফায় বসে গভীর আগ্রহ নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। টিভিতে পরীক্ষার্থীরা ঢাকঢোল পিটিয়ে রেজাল্ট পাওয়ার আনন্দ উপভোগ করছে। ল্যাপটপের স্ক্রিনে মুস্কানের রেজাল্ট শো করতে ফারিসের ঠোঁটে অম্লান হাসি রেখা মিলে। প্রফুল্ল কণ্ঠে মুস্কানকে ডেকে বলে, মুস্কান, স্ক্রিনে তাকাও। চোখ ঘুরিয়ে রেখেছিল মুস্কান। ফারিসের কথা স্ক্রিনে তাকাতে খুশিতে চকচক করে ওঠে। এক প্রকার লাফিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে সশব্দে চেঁচিয়ে বলে, বড় যাচ্ছু, আমি A+ পেয়ে গেছি। চওড়া হেসে সোফা থেকে উঠে আসেন জহির। মুস্কানের মাথায় হাত রেখে আহ্লাদে সুরে বলেন, ভালো করেছো মা। রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসেছে তাজমহল। মুস্কানের খুশিতে নিজেও সামিল হয়ে তার কপালে চুমু দিয়ে বলেন, খুব ভালো রেজাল্ট করেছো তুমি। হ্যাঁ রে, ফাইজার রেজাল্টের কি খবর? ফারিসকে উদ্দেশ্য করে, দেখছি, ওটা আসতে সময় লাগবে। মুস্কান গিয়ে ফাইজার পাশে বসে ওর হাতের ওপর হাত রেখে বলল, তোমারটাও ভালো হবে, চিন্তা করো না। ফাইজা নিজের ঠান্ডা হাত দিয়ে মুস্কানের হাত চেপে ধরল। আমার খুব ভয় করছে ভাবি। ল্যাপটপের স্ক্রিনে ফাইজার রেজাল্ট আসতেই ফারিসের চোখ মুখ অন্ধকার হয়ে গেল। হয়তো ভুল হয়েছে ভেবে পুনরায় আবার ট্রাই করলো। পরপর একই রেজাল্ট আসতে দেখে চমকে ফাইজার দিকে তাকালো। ভাইকে ভাবে নিজের দিকে তাকাতে দেখে ফাইজা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে ভাইয়া? ফারিস গম্ভীর কণ্ঠে বলল, তোর প্লাস মিস হয় কি করে? জহির তালুকদার অবাক হয়ে বললেন, কি বলছো? আমার মেয়ে যথেষ্ট ভালো স্টুডেন্ট, ওর প্লাস মিস হতেই পারে না। তাজমহলও সুর মেলালেন, হ্যাঁ তাই তো, ফাইজা তো মুস্কানের চেয়েও লেখাপড়ায় ভালো। ফারিসের ধারালো কণ্ঠ, এত ভালো হলে ওর তো গোল্ডেন আসার কথা, সে জায়গায় প্লাসই আসেনি। অসম্ভব। বিশ্বাস না হলে নিচে দেখে নিন, 3বার ট্রাই করেছে, প্রতিবার একই ফল এসছে। ফাইজা এবার ফুপিয়ে উঠল। ধীরে ধীরে কান্নার স্বর বাড়তে লাগলো। জহির তালুকদার এবার নিজে বসলেন ছেলের পাশে। ল্যাপটপ নিজের দিকে ঘুরিয়ে তীক্ষ্ণ নজর বুলাতে লাগলেন। নিজেও একবার ট্রাই করে দেখলেন। স্পষ্ট লেখা উঠেছে GPA 4.93। মনটা খারাপ হয়ে গেল জহির তালুকদারের। বন্ধু বান্ধব সবাই জানে মেয়েটা এবার SSC পরীক্ষা দিয়েছে। তারা অনেকেই ফোন দিয়ে রেজাল্ট জানতে চাইবে, মিষ্টি খেতে চাইবে। উনি তো আশাই করে ফেলেছেন মেয়ে হয়তো গোল্ডেন পেয়ে বসেছে। এরশাদ তালুকদার ফোন করছেন, তাজমহল তোলেন। মুস্কানের রেজাল্ট জানার পর ফাইজারটা জানতে চাইলেন। লজ্জায় বলতে না চেয়েও বলতে হলো। সবাই অবাক হলেন, সান্ত্বনা দিলেন, সাথে খুশিও হলেন। খারাপ করেনি, যথেষ্ট ভালো করেছে, তবে আরেকটু ভালো করলে আরও ভালো হতো। প্লাসটা মিস যেত না।
ফাইজা জোরে জোরে কাঁদছে। মুস্কান পিঠে হাত বুলাচ্ছে, কাঁদতে বারণ করছে, কিন্তু ফাইজার কান্না বন্ধ হচ্ছে না। আবারও ফোন আসলো। তানিয়া ফোন করেছে। এবারও তাজমহল তুলল। একটু পর আবার জিন্নাত ফোন করলো। তাজমহলের এবার আর ফোনই তুলতে ইচ্ছা করছে না। জহিরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নিন, এবার আপনি কথা বলেন। লজ্জা করছে আমার। এক মেয়ে রান্না বান্না ঘর সংসার সব সামলিয়েও প্লাস তুলে ফেলতে পারে, আর অন্যজন সারাদিন শুয়ে বসে আরাম করেও প্লাস আনতে পারে না। এই সব কিছু আপনার জন্য হয়েছে। না করেছিলাম হাতে ফোন দিতে, আমার ছেলেটাও নিষেধ করেছিল। কলেজে ওঠেনি, এখনই কিসের ফোন? কিন্তু আপনি তো শোনেননি। আপনার তো উদার মন, মেয়ের আবদার না রেখে থাকতেই পারেন না। এবার হলো তো, সারাক্ষণ ওই যন্ত্র নিয়ে চিপকে থেকে রেজাল্টটা খারাপ করলো। ওই ফোনই যত নষ্টের মূল। এই ফোন কোথায় তোর? দে ফোন, দে দে বলছি। ফাইজার হাত থেকে থাবা মেরে ফোন নিয়ে নিল তাজমহল। বিয়ে দিয়ে দিব তোকে। শ্বশুরবাড়ি গিয়ে মনোযোগ দিয়ে সংসার করিস। একদিকে বাচ্চা কাচ্চা পালবি, অন্যদিকে সংসারের কাজকর্ম করবি, তাহলেই শিক্ষা হবে। পড়ালেখা আর করার দরকার নেই। মায়ের কথায় ফাইজা এবার আরো জোরে জোরে কাঁদতে লাগলো। জহির রাগী সুরে বলল, আহ আজমল, হচ্ছে কি এটা? আমার মেয়ে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, থামো তুমি। এই আপনার লাই পেয়েই ও কারো কথা শোনে না। যা ইচ্ছা তাই করেন, আমি আর কিচ্ছু বলবো না। রাগে গটগট করে রান্নাঘরে চলে গেল তাজমহল। সাথে করে ফাইজার ফোন নিয়ে যেতেও ভুললেন না। মেয়ের পরিবর্তন ওনারও চোখে পড়েছে বেশ। এবার দেখবে ফোনে কি করে চালায়। কলেজে পড়া শেষ না অবধি এই ফোন আর দেবেন না উনি, সে উনাকে যতই জোর করুক না কেন। মায়ের সাথে ফোন কলে কথা বলে অঝরে কাঁদছে মুস্কান। তার আব্বার কথা আজকে বড্ড মনে পড়ছে। আজ তার আব্বার থাকলে মেয়েরা তো ভালো রেজাল্ট শুনে কি যে খুশি হতো, সেটা বলে মেয়ে আফসোস করছে। তার আব্বার হায়াতটা আল্লাহ আরেকটু দীর্ঘ করলে কি এমন হতো। রাহিলা ফোনে মেয়েকে অভিনন্দন জানিয়ে উৎসাহ দিয়ে বুঝিয়ে শুনিয়ে কল রেখে দিলেন। মায়ের কল রেখে দেওয়ার পরও ক্ষীণক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল মুস্কান। ফারিস, জয়ী, তালুকদার কেউই বাড়ি নেই। দুপুরে খাওয়া দাওয়া করে নিজস্ব কাজে চলে গিয়েছে, ফিরবে রাতে। তাজমহলে ডাকে চৈতন্য ফিরে মুস্কান। চোখের পানি মুছে হাসি মুখে শাশুড়ি ডাকে সাড়া দেয়। তাজমহল মুস্কানের সামনে এসে রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করে, খাবার সময় কি এখনো হয়নি? আর কতক্ষণ ওই গর্ধবটার জন্য না খেয়ে বসে থাকবে? আমি ফাইজাকে আরেকবার ডাক দিয়ে দেখছি বড় চাচি, দরজা খুলে কিনা। ওকে ছাড়া একা একা খেতে ভালো লাগবে না। ও খেলে খাবে, না খেলে নাই। তুমি আসো, সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমার খাওয়া জরুরি। আমার ছেলে বারবার বলে গিয়েছে তুমি যেন ক্ষুধার্ত না থাকো। আমি খাবো বড় চাচি, ফাইজাকে সাথে নিয়েই খাবো, আপনি চিন্তা করবেন না। অনেকক্ষণ তো হয়েছে ফাইজা রুমে গিয়ে দরজা বন্ধ করেছে, এখন নিশ্চয়ই খুলবে। ঠিক আছে, দেখো পারো কি না। ওর পছন্দের কাচ্চি অর্ডার করে গেছে ফারিস, ডেলিভারি ম্যান এলো বলে। বোনের জন্য তো পারে না, পুরো দোকানটা তুলে নিয়ে আসে। এমন একটা রেজাল্ট করেছে, তবুও কিছু বলেনি এই ছেলে। উল্টো বোনের পছন্দের খাবার অর্ডার দিয়ে গেছে। এত আদর দিয়ে এটা কেমন মাথায় উঠে গেছে। দুটো কথা বলেছি কি না, কেঁদে ভাসিয়ে এখন দরজা বন্ধ করে রেখেছে। যত সব ঢং। মুস্কান কিছু বলল না, চুপচাপ নীরব দর্শকের মতো শুনে গেল শাশুড়ি কথাগুলো। তাজমহল মুস্কানকে এসব বলে নিজে নিজেই বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। খাবার হাতে নিয়ে কখন থেকে ফাইজার ঘরের দরজায় নক করে যাচ্ছে মুস্কান। খাটের ওপর হাঁটু ভাঁজ করে বসে ভ্যাজ ভ্যাজ করে কাঁদছিল ফাইজা। মুস্কানের গলা শুনে উচ্চস্বরে বলল, আমি এখন খাবো না ভাবি, তুমি চলে যাও। খাও বা না খাও, দরজা খোলো রুমের। ফাইজা চেঁচিয়ে বলল, আমি আর কতক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে থাকবো? তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? ফাইজা, আমিও কিন্তু তোমার জন্য এখন পর্যন্ত না খেয়ে আছি। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না, আর আমি না খেলে তোমার ভাতিজা ভাতিজিও না খেয়ে থাকবে। তুমি কি চাও ওরা তোমার জন্য ক্ষুধার্ত থাকো? ফাইজা বিছানা থেকে নেমে এসে ফট করে দরজা খুলে দিল। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল কেন করছো ভাবি? আমার খিদা নেই। মুস্কান খাবার নিয়ে অতি সাবধানে ফাইজার রুমে ঢুকলো। হাতের ট্রেটা আস্তে করে ছোট টেবিলটার উপর রেখে ফাইজার দিকে ঘুরে জিজ্ঞেস করলো, কি অবস্থা করেছো নিজের? চোখ মুখ ফুলিয়ে গাজি ট্যাং বানিয়ে ফেলেছো। তোমার বয়সী মেয়েরা এরকম থাকে? আমার কিচ্ছু ভালো লাগছে না ভাবি, তুমি চলে যাও।
মুস্কান ফাইজাকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলে আয়নার সামনে বসালো। নিজেও ফাইজার পিছনে দাঁড়িয়ে আয়নার দিকে চোখ রেখে জিজ্ঞেস করলো, দেখো তো কেমন বন বিড়ালের মতো দেখতে লাগছে তোমাকে। চুল মনে হচ্ছে কাকের বাসা, চেহারা দেখে মনে হচ্ছে মাত্র হাডুডু খেলে ফিরেছো। কাঁদলে একদমই সুন্দর লাগে না তোমাকে ফাইজা। ফাইজা গম্ভীর হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। তার এখন কথা বলতে ইচ্ছা করছে না, শুধু কান্না পাচ্ছে। কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করছে, সাথে বান্ধবীরা সবাই A+ পেয়েছে, শুধু সে ছাড়া। এটা ভাবতেই শরীর মন সব বিষিয়ে উঠছে। এমন তিক্ত অনুভূতির সম্মুখীন এই প্রথমবার হয়েছে সে। রাগে জিদে মাথার সমস্ত চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। মুস্কান ফাইজার চোখ মুখ নিজের ওড়না দিয়ে ভালোভাবে মুছে দিল। ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি নিয়ে ফাইজার মাথা আঁচড়ে দিতে দিতে বলল, আমার যখন জেএসসি রেজাল্ট খুব খারাপ হয় তখন আমিও তোমার মতো দরজা বন্ধ করে নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা রাত কেঁদেছিলাম। আব্বা ওই দিন বাড়ি ছিল না। পরদিন সকালে এসে আম্মার কাছ থেকে আমার কথা শোনা মাত্রই ছুটে আসেন আমার ঘরে। আমাকে বুঝান, বলেন একটা রেজাল্ট কখনোই কারো জীবন নির্ধারণ করে না। অনেক বিখ্যাত মানুষ আছেন যারা খারাপ রেজাল্ট করেও জীবনে ভালো কিছু করেছেন। আমাদের তাদের দেখে অনুপ্রাণিত হতে হবে। জীবনে ভালো কিছু করতে হলে আগে তার পেছনে পরিশ্রম করতে হবে, প্রত্যাশা রাখতে হবে। আজ তোমার রেজাল্ট খারাপ হয়েছে এই বলে ভেঙে পড়া চলবে না। এটা থেকে শিক্ষা পেয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে হবে, তাহলেই জীবনে সফলতা আসবে। সবাই যদি ভালোই করে তাহলে খারাপ করবে কে? খারাপ না থাকলে আমরা বুঝবো কি করে ভালোর কদর কতটা? আজ আমি খারাপ রেজাল্ট করেছি, কাল আমি ভালো করে দেখিয়ে দেব। মনের ভেতর এই আগ্রহটা নিয়ে পরবর্তী পথ অনুসরণ করতে হবে, তাহলে সফলতা অবশ্যই আসবে। জীবনের কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়া চলবে না। আব্বার কথাগুলো শুনে আমি আর কাঁদিনি। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, পরবর্তীতে ভালো করতে হবে এটা ভেবে সামনে এগাচ্ছি। ওই দিনের রেজাল্টটা খারাপ হয় আমি পড়ালেখায় তীব্রভাবে মনোযোগ দিতে পেরেছি। তুমিও তাই করো ফাইজা, এভাবে ভেঙে পড়ো না। লেখাপড়ায় আরও মনোযোগী হও। পরের বার এইচএসসিতে এর থেকেও ভালো করে দেখিয়ে দাও। লেখক খাঙ্গাল হুয়েরিট বলেছেন, পরীক্ষা হলো দুঃস্বপ্নের মতো, কিন্তু যখন তুমি এর জন্য পরিশ্রম করবে তার ফলাফলটা তোমার সামনে রূপকথার মতোই মনে হবে। তাই এভাবে কান্নাকাটি বাদ দিয়ে স্ট্রং হও। এর পরের ফলাফলটা তুমি রূপকথার মতো করে সবাইকে দেখিয়ে দাও। কথাগুলো শেষ করে বড় একটা শ্বাস ছেড়ে ফাইজার চুল থেকে হাত ছড়িয়ে ফেলল মুস্কান। মাথা বাঁধা শেষ। ফাইজা এতক্ষণে বেশ মনোযোগ দিয়ে শুনল মুস্কানের কথাগুলো। মুগ্ধ হয়ে বলল, তুমি কতটা সুন্দর করে বুঝালে আমায় ভাবি। আমার এখন সত্যি আরও ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে ইচ্ছে করছে, সবাইকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে। তুমি খুব বুঝদার ভাবি, সব কিছু কত সুন্দর করে বুঝে যাও, সব সমস্যার সমাধান করে ফেলো। আমার মধ্যে এখনো যে বুঝ জ্ঞানটা আসেনি, সেটা তোমার মধ্যে কত জলদি চলে এসেছে। অথচ আমি আর তুমি কিন্তু একই বয়সের। কিভাবে পারো ভাবি সব কিছু এত সুন্দর করে হ্যান্ডেল করতে? মুস্কান মুচকি হাসে। সব কিছু হয়েছে অবস্থা আর দায়িত্বের কারণে। আমার অবস্থানের মতো যদি তোমার অবস্থান হতো তাহলে হয়তো তুমিও খুব দ্রুত সব বুঝে যেতে। অবুঝ ছিলাম আমিও, আব্বার আদরে দুলালি ছিলাম, কিন্তু দিন শেষে দেখো আমাকেও এই বয়সে সংসার সামলাতে হচ্ছে, বাচ্চা জন্ম দিতে হচ্ছে। প্রথমে সবার উপর আমার রাগ থাকলেও এখন আর তেমনটা নেই, কারণ আমি তোমার ভাইয়ের মতো একজন হাজবেন্ড পেয়েছি। দাদু আমাকে বেস্ট গিফট দিয়েছে স্বামী হিসেবে, তোমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে। সবার সামনে আমি যতই আন্ডারস্ট্যান্ডিং হই না কেন, তোমার ভাইয়ার সামনে সেটা হতে পারি না। কেমন যেন বাচ্চা হয়ে যাই। ঘুরে ফিরে আমার ছেলে মানুষই চঞ্চলতা, নির্বুদ্ধিতা তোমার ভাইয়ের সামনে প্রকাশ পাবেই। ভাইয়া কি খুব ভালোবাসো তাই না ভাবি? মুস্কান আনমনে বলে ওঠে। খুব। পরক্ষণে স্তম্ভিত ফিরে খুব লজ্জা পায়। ফাইজা স্মিত হাসে। সে অত রিশাদের সাথে খুব বাচ্চা সুলভ আচরণ করে। রিশাদের কথা মনে পড়তেই ফাইজার মনটা আবার খারাপ হয়ে গেল। মা তো ফোন নিয়ে গেছে, এবার কিভাবে কথা বলবে? সকাল থেকে এক টুকরো কথা বলতে পারেনি ছেলেটার সাথে। নিশ্চয়ই ফোন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে। খাবার কি আজকে আর খাবে না? ফেরত নিয়ে যাব? তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে কিন্তু অর্ডার করেছে তোমার ভাইয়া। মুস্কানের কথা ধ্যান ভাঙে ফাইজার। আবারও রিশাদের খেয়ালে মজা গেছিল সে। মুস্কান উষ্ণ নিঃশ্বাস ছেড়ে হাত ধুয়ে এক লোকমা খাবার ফাইজার মুখের সামনে ধরে।
ফাইজা এক তিলতে হেসে মুস্কানের হাত থেকে খাবারটা মুখে তুলে নেয়। ফাইজাকে খাবার খাওয়াতে খাওয়াতে মুস্কান বলে, বুঝে গেছি, আজ আর নিজের হাতে খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। ফাইজা হাসে। বাবা মা আর ভাইয়া ছাড়া এই প্রথম কারোর হাতেই খাবার খাচ্ছি আমি। মুস্কানও হাসে। ফাইজাকে খাওয়াতে পেরে শান্তি লাগছে। মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল ফারিসের। মুস্কান তখন বেঘরে ফারিসের বাহুতে ঘুমাচ্ছে। এত রাতে কে কল করেছে ভেবে শোয়া থেকে ওঠার চেষ্টা করলো ফারিস। মুস্কানের মাথাটা অতি সাবধানে নিজের বাহু থেকে বালিশে নামিয়ে রাখলো। উঠে বসে বিছানা হাতিয়ে ফোন খুঁজতে লাগলো। পেয়েও গেল মুস্কানের ফোন। এত রাতে মুস্কানের নাম্বারে কে কল করবে, তাও আবার নাম্বারটা সেভ করা নেই, মনে হচ্ছে অপরিচিত। হতচকিত হয়ে ফারিস নিজেই কলটা রিসিভ করলো। পুরুষালী গলা শুনে ফোনের অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। কি হলো কিছুই বুঝল না ফারিস। কেউ ভুলে করেছে হয়তো এটা ভেবে ফোন রেখে মুস্কানে পাশ ঘেঁচে শুয়ে পড়ল। 5 মিনিট পর আবারও মুস্কানে ফোন বেজে উঠল, এবারও একই নাম্বার থেকে। ফারিস ভ্রু কুচকে কল রিসিভ করলো। বার দুয়েক হ্যালো বলল। কে কাকে চাই জিজ্ঞেস করলো, কিন্তু অপর পাশ থেকে কোনো সারা শব্দ এলো না। ফারিস বিরক্ত হয়ে কল কেটে দিল। এর ঠিক আধা ঘন্টা পর ঘুমে যখন ফারিসের চোখ প্রায় লেগে এসেছে, ঠিক তখনই ফোনের তীব্র আওয়াজে আবারও ঘুম ছুটে গেল। এবার মুস্কানও কিছুটা নড়েচড়ে উঠেছে। প্রচণ্ড বিরক্তি নিয়ে পুনরায় কল রিসিভ করলো ফারিস। রাগান্বিত স্বরে বলল, কে ভাই? মেয়ে না ছেলে নাকি তৃতীয় লিঙ্গ? কে? এত রাতে কে চায়? ঘুমোতে কেন দিচ্ছিস না? তোর আরেকটা ফোন করলে যদি আমার বউয়ের ঘুম ভেঙেছে না। টুট টুট। ফারিস বাকিটুকু শেষ করার আগেই অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। আশ্চর্য, ফারিস এবার ফোন সাইলেন্ট করে রেখে ঘুমিয়ে পড়ল। সকাল হলে এই নম্বরে তদন্ত শুরু করা যাবে। ফারিসের জন্য কফি নিয়ে রুমে প্রবেশ করলো মুস্কান। ফারিস তখন ওয়াশরুমে ছিল। কফিটা সাইড টেবিলে রেখে আমাকে কল দিবে বলে মোবাইলটা হাতে নিল মুস্কান, কিন্তু মোবাইল সাইলেন্ট করা দেখে অবাক হলো। কপাল কুঁচকে গেল অপরিচিত নাম্বার থেকে অনেকগুলো মিসড কল ওঠা দেখে। এতগুলো কল কে তাকে দিল এটা চিন্তা করতে করতে আবারও কল আসলো। কল রিসিভ করে হ্যালো বলতে অপর পাশে ব্যক্তি বিচলিত স্বর ভেসে আসলো, থ্যাঙ্কস গড, তুই ফোন তুলেছিস। সারা রাত ধরে ট্রাই করছি ইয়ার। মুস্কান অপ্রস্তুত হয়ে পড়ল। গলা শুনে কে বুঝে গিয়েছে। ভীতু চোখে একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে দ্রুত পায়ে বেলকনিতে চলে আসলো। চাপা স্বরে বলল, রিশাদ ভাইয়া তুমি? রিশাদের কণ্ঠ বড্ড উদ্ভ্রান্ত শোনালো। হ্যাঁ আমি। ফাইজা কোথায়? ও ফোন তুলছে না কেন আবার? ওর কি হয়েছে? ফাইজা ঠিক আছে তো? গোটা একটা দিন চলে গেছে, আমি ফাইজার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। রিশাদ ভাইয়া শান্ত হও তুমি, ফাইজা ঠিক আছে। ঠিক থাকলে আমার ফোন কেন তুলছে না? কাল রাত থেকে আমি তোদের বাড়ির রাস্তায় ঘোরাঘুরি করছি। সকাল থেকে ফাইজা একবারও তার রুমে জানালা খোলেনি। প্লিজ মুস্কান, আমাকে একবার ফাইজার সাথে কথা বলিয়ে দে, আমি পাগল হয়ে যাচ্ছি। মুস্কান তাড়াহুড়োতে বলল, ফাইজার রেজাল্ট একটু খারাপ হয় বড় চাচি ওর ফোন নিয়ে নিয়েছে, যার জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি সুযোগ হলে তোমাদের কথা বলিয়ে দেব। এখন কি হয়েছে? এক্ষুনি বলিয়ে দে। এখন কি করে সম্ভব? উনি বাড়িতে আছে, জানতে পারলে সমস্যা হবে। তুমি বাড়ি চলে যাও, আমি কল না দিলে তুমি নিজে থেকে কখনো এই নাম্বারে কল দিও না। কাকে কল দিতে নিষেধ করছো? আচমকা ফারিসের গলা শুনে চমকে তাকালো মুস্কান। ফারিস তার পিছনেই দাঁড়িয়ে আছে। শেষের প্রতিটা কথা শুনেছে। ভয়ে মুস্কানের বুকের ভেতর ধুকপুক করছে। কথা বলতে গলা কাঁপছে। মুস্কানের এহম আচরণে ফারিসের নজর আরও সন্দেহসূচক হলো। সে ধারালো স্বরে জিজ্ঞেস করলো, কি হলো বলছো না কেন? কাকে কল দিতে নিষেধ করছো তুমি? আড়ালে সে কার সাথে কথা বলছো? মুস্কান বিব্রত স্বরে বলল, কেউ না, এমনি কল দিয়ে। মিথ্যে বলবো না বলে দিচ্ছে। মুস্কানের নিঃশ্বাস থমকে গেল, বুক কাঁপছে বিরতিহীনভাবে। ফারিস হাওয়ার বেগে ছুটে এসে মুস্কানের বাহু চেপে ধরল। হিংস্র কণ্ঠে বলল, আমি স্পষ্ট শুনেছি তুমি কাউকে বাড়ি চলে যেতে বলেছ। আমি জানতে পারলে সমস্যা হবে বলছো। আমি জানতে পারলে কি সমস্যা হবে মুস্কান? কি লুকাচ্ছ আমার থেকে? এসব কি হচ্ছে বলবে আমায়? শেষের কথাটা অনেকটা চিল্লিয়ে বলেছে ফারিস। মুস্কানের শরীরে পশম দাঁড়িয়ে গেল। দৃষ্টি নিচের দিকে। ফারিসে চেপে ধরায় হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। নাকের পাটা লাল হচ্ছে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না। ফারিস আবার বলল, তাকো আমার দিকে। কে ছিল বলো? তোমার ভীতু চাহনি স্পষ্ট বলে দিচ্ছে আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি। কি লুকাচ্ছ বলো? রাত 2টো বাজে। কে কল করে তোমায়? কাকে নিচ থেকে কল দিতে নিষেধ করেছ? মুস্কানের চোখের কোণে জল চিকচিক করে উঠল। আপনি ভুল ভাবছেন আমায়। মুস্কানের চোখে পানি দেখে ফারিস পরোয়া করল না। হাত থেকে ফোন নিয়ে নিজেই কল ব্যাক করলো।
তখন ফারিসের গলা শোনামাত্র কল কেটে দিয়েছিল মুস্কান, যার জন্য রিশাদ বুঝতে পারেনি এখন কল করায় রিশাদ সাথে সাথে কল রিসিভ করলো। হ্যালো, হঠাৎ কল কেটে দিয়েছিস কেন? কেউ এসেছিল? বিস্ময় নিয়ে মুস্কানের দিকে তাকালো ফারিস। মুস্কান চোখ খিচে বন্ধ করে নিয়েছে। ফারিসের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। ফোন কেটে গট গট পায়ে রুমে চলে আসলো ফারিস। রাগে তার মাথা ফেটে যাচ্ছে, পায়ে রক্ত টকবক করে মাথায় উঠে গেছে, চোখ রক্তবর্ণ। ফারিসের পিছু পিছু কম্পিত পায়ে রুমে প্রবেশ করলো মুস্কান। তার সাংঘাতিক ভয় করছে। ফারিসের তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো গায়ে বিচ্ছে। সে কাঁপা কাঁপা স্বরে বলল, আমার কথা শুনুন। শোনার মতো কিছু বাকি রেখেছো তুমি? কথাটা চিল্লিয়ে বলে হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো ফারিস। হুঙ্কার ছাড়ল, আমার বিশ্বাস ভেঙেছে তুমি। আমার থেকে লুকিয়ে রিশাদের সাথে যোগাযোগ করেছ। না করেছিলাম আমি তোমায়। আমার কথা রাখোনি। কেন রাখোনি? মুস্কানের দৃষ্টি ঝাপসা, চোখ দুটিতে অসহায়তা স্পষ্ট। ফারিসকে বোঝাতে সক্ষম হচ্ছে না, লোকটা তার কথাই শুনতে চাইছে না। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল মুস্কান। ফারিসের সামনে এসে তার শক্তপোক্ত হাত দুটো নিজে নরম হাত দ্বারা আঁকড়ে ধরল। লাল চোখ দুটোতে দৃষ্টি স্থির করে বলল, এত উত্তেজিত হবেন না প্লিজ, শান্ত হন। ঝাড়া মেরে নিজের হাত ছড়িয়ে ফেলল ফারিস। বিদ্রুপ হেসে বলল, একটা ছেলে আমার স্ত্রীকে মাঝরাতে কল করছে। আমার স্ত্রী আমাকে না জানেই সে ছেলের সাথে কথা বলছে। আবার এও বলছে আমি জানতে পারলে নাকি তার সমস্যা হবে। এমনটা জানতে পারলে কোন স্বামী উত্তেজিত হবে না বলতে পারো? সেখানে আমি জানি ছেলেটা একসময় তোমাকে বিয়ে করার জন্য উন্মাদ ছিল। মুস্কান অতজানু হয়ে চোখের পানি ফেলছে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। সত্যিটাও এখন বলা সম্ভব নয়। ফাইজা বিপদে পড়বে, কি করবে সে? রক্তিম চোখ নিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো ফারিস। ঠান্ডা স্বরে বলল, রিশাদ কেন কল করেছিল? মুস্কানের বুক ধরাস করে উঠল। ফারিসের কণ্ঠে কি যেন ছিল। সে নত মুখে বলল, খোঁজ নিতে। আমার বউয়ের খোঁজ সে কেন নেবে? সম্পর্কে বোন হই এই জন্য। প্রচণ্ড আক্রোশে মুস্কানে গাল চেপে ধরল ফারিস। ক্রোধ সংবরণ করতে না পেরে বলল, আমাকে নাদান মনে হয়? যা খুশি তাই বলে দিবে আর বিশ্বাস করে নেব? রিশাদ শুধু তোমার খোঁজ নিয়ে এতগুলো কল দিবে? কি মনে করো নিজেকে? মুস্কান আর্তনাদ করে উঠল। আহত স্বরে বলল, আমি ব্যথা পাচ্ছি। ফারিস হাত শিথিল করে ধরল, তবে গাল ছাড়ল না। সত্যিটা বলো। এটাই সত্যি। ফারিস মুস্কানে গাল ছেড়ে দিল। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে টেবিলের ওপর থেকে কফির মগটা ছুঁড়ে ফেলল। কাচের কাপটা বিকট শব্দ তুলে মুস্কানের পায়ের কাছে সে গুড়িয়ে গেল। ভয়ে আতঙ্কে মুস্কানের হৃৎপিণ্ড কাঁপছে। শব্দ শুনে তাজমহল আর ফাইজা ছুটে আসলো রুমে। ফারিসের ক্রোধান্বিত লাল চেহারা দেখে মা মেয়ে দুজনেই হতবুদ্ধি হয়ে পড়ল। মুস্কান কাঁচোমাচো হয়ে এক কোণায় কাঁদছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাজমহল ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে ফারিস? ফারিস জবাব দিল না। গট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ফারিস চলে যাওয়ার পর মুস্কান এবার শব্দ করে কেঁদে উঠল। ভয়ের কারণে এতক্ষণ ঠিক করে কাঁদতেও পারছিল না সে। যদি আরও রেগে যায়? ফাইজা ছোটে মুস্কানের কাছে আসলো। তাকে ধরে বিছানায় বসে বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে ভাবি? ভাইয়া তো রেগেছে কেন? মুস্কান ডুকরে কাঁদছে, কাদার জন্য কথা বলতে পারছে না। এবার তাজমহলও মুস্কানের কাছে আসলো। মাথায় হাত রেখে মমতাময়ী সুরে বলল, কি হয়েছে মা, বলো আমায়, না বললে বুঝবো কি করে? তাজমহলে কোমল স্বরে মুস্কান তার কোমর জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আপনার ছেলে তো রাগ কেন বড় চাচি? তাজমহল মুস্কানের চুলে হাত বুলিয়ে বলল, পুরুষ মানুষ তো, তাই রাগটা সবসময়ই বেশি। আর আমার ছেলে ছোটবেলা থেকেই মাথা গরম হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারে না। তোমার বড় চাচাও এরকম। কাঁদে না মা, রাগ কমে গেলে দেখবে ঠিক হয়ে গেছে। মুস্কান তাও কাঁদছে। ফাইজা দ্রুত এক গ্লাস পানি এনে মুস্কানকে খেতে দিল। পানি খাও ভাবি। তাজমহল মুস্কানের চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে পানি খেতে সাহায্য করলো। মুস্কান পানিটাকে একটু শান্ত হতেই তাজমহল বলল, আসুক আজকে ওর বাবা বাড়িতে। হতচ্ছাড়াটাকে যদি কিছু না বলেছে তো আমিও দেখব। তুমি যাও মা, গিয়ে একটা গোসল দিয়ে ফ্রেশ হয়ে নাও। কিভাবে ঘেমেছো খেয়াল আছে? এভাবে তো ঠান্ডা লেগে যাবে। ফাইজা, মুস্কানের কাপড়গুলো একটু বের করে দাও তো। ফাইজা ছুটে গিয়ে কাবার থেকে মুস্কানের কাপড় নিয়ে আসলো। তাজমহল মুস্কানকে বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে বলল, জলদি গোসল করো। ওই অসভ্যটাকে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই।
শাওয়ার নিয়ে এসে চিন্তিত হয়ে সোফায় বসে আছে মুস্কান। পাশেই ফাইজা বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে। মুস্কানের মুখ থেকে সব কথা শুনে তার কলিজা শুধু ধপাস ধপাস করছে। রিশাদকে অশ্রাব্য ভাষা কয়েকটা গালি দিতে ইচ্ছা করছে। ওই লোকটা হচ্ছে যত নষ্টের মূল। ওর ফোনের জন্যই আজ তার ভাইয়া ভাবির মধ্যে এত বড় একটা ঝামেলা হয়ে গেল। সামনে পেয়ে নেক শুধু একটা দিন একটু ধৈর্য ধরতে পারলো না, সে তো যোগাযোগ করতোই। এখন কি হবে? ফারিস ভাইয়া যদি জেনে যায় তাহলে ভাবির থেকেও তার অবস্থা করুণ করে ছাড়বে। বাচ্চাদের মতো শুয়ে বসে গড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে ফাইজার। কেন যেসব প্রেম ভালোবাসা জড়াতে গেল? কথা বলবে না সে, রিশাদের সাথে একটুও কথা বলবে না। ওই লোকটার জন্যই মুস্কানকে এত বড় বিপদে পড়তে হচ্ছে। সে কি জানে না তার ভাই কেমন? জানতে পারলে কি করবে? এরপরও এতবার কল করবে কেন? মুস্কানের মোবাইল হাতে নিয়ে রিশাদের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল ফাইজা। তার জন্য মেয়েটাকে আর বিপদে ফেলবে না সে। এই অবস্থায় এমনিতেই অনেক ধকল গিয়েছে ওপর দিয়ে। ফাইজা মুস্কানকে পেছন থেকে জাপটে ধরে মুখ গোমরা করে বসে রইল। এভাবে যে সব কিছু থেকে যোগাযোগ বন্ধ করে দিচ্ছ, তোমাকে না পেয়ে তো ডিরেক্ট বাড়ি এসে উঠবে, তখন কি করবে? উঠলে উঠুক, মামার বাড়িতে ওঠে না মানুষ। মুস্কান মৃদু হাসে। তার মনটা যে খুব উসখুস করছে। লোকটার রাগ কি করে ভাঙাবে সে? দিন গিয়ে রাত হলো। ঘড়ির কাঁটায় রাত 12:25। ফারিসের কোনো খবর নেই। সেই সকালে রেগেমেগে বাসা থেকে বের হয়েছে, একটা ফোনও করেনি। সারাদিন কিছু খেয়েছে কিনা তাও জানা নেই। মুস্কান চিন্তিত হয়ে রুমে পায়চারি করছে। ফোন দিয়ে ফেলেছে কয়েক শতবার, কোনো নামগন্ধ নেই। তাজমহল জহিরের কাছেও ফোন দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। ইন্ডাস্ট্রিতে যায়নি আজকে, না গিয়েছে নিজের কাজে। ফারিসের বন্ধুদেরও ফোন দিয়ে তার খোঁজ নেওয়া হয়েছে। কেউই বলতে পারল না ফারিস কোথায়। স্বামীর চিন্তায় অস্থির হয়ে পড়েছে মুস্কান। যত রাগ করুক কখনো এমন করেনি, সাথে সাথে সব মিটিয়ে নিয়েছে। কিন্তু আজ কেন তাকে টেনশন দিয়ে মারছে? হাতের ফোনটা দিয়ে আবারও ফারিসের নাম্বারে কল দিল মুস্কান। রিং হচ্ছে কিন্তু তুলছে না। চোখ ভরে পানি আসে তার। লোকটা হঠাৎ এত নির্দয় হয়ে গেল কি করে? তার এতগুলো কল দেখেও তুলছে না। চোখ মুছে মেসেজ করে মুস্কান। আমি জানি আপনি ইচ্ছে করেই আমার ফোন তুলছেন না, এমন কেন করছেন? এখনো বাসায় কেন আসছেন না? ফারিসের কাছ থেকে কোনো রিপ্লাই আসলো না। বেশ অনেকক্ষণ মুস্কান ব্যাকুল হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল, যদি একটা টেক্সট আসে। কিন্তু আসেনি। আফসোস। মুস্কান আবারও মেসেজ করলো। আপনি কি আজকে বাসায় আসবেন না? আমি আপনার জন্য অপেক্ষা করছি। রিপ্লাই আসতে না দেখে কয়েক মিনিট পর আবার করলো। আপনার বেবিরাও কিন্তু আমার সাথে অপেক্ষা করছে। নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো মুস্কান। কাঁটা ঘুরে 12:55। দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট নিভিয়ে ফেললো মুস্কান। কাত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে লাস্ট একটা টেস্ট করলো। আপনি যদি আজকে বাসায় না আসেন, কাল সকালে কিন্তু আমায় আর পাবেন না। একেবারের জন্য দাদুর বাড়িতে চলে যাব। এতগুলো মেসেজের একটা রিপ্লাইও করেনি ফারিস। রাগে দুঃখে বালিশের পাশে ফোন রেখে নিস্তব্ধে কাঁদতে লাগলো মুস্কান। চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। ঘড়ির কাঁটা যখন 1:30 ছুঁই তখন বাড়িতে আসে ফারিস। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না বলে লাইট অন করলো। রুম জুড়ে আলোক রশ্মি ছড়িয়ে পড়তেই চোখের সামনে ভেসে উঠল মুস্কানে কান্না ভেজা স্নিগ্ধ মায়াবী মুখোশটি। ধক করে উঠল ফারিসের বুকটা। মুস্কান ঘুমোচ্ছে, কিন্তু চোখের পানি এখনো শুকোয়নি। মুস্কানের মেসেজগুলো পেয়েই ছুটে এসেছে ফারিস। বাড়িতে আসার ইচ্ছে না থাকলেও আসতে হয়েছে। মুস্কান এক হাত ভাঁজ করে তার উপর মাথা রেখে কাত হয়ে ঘুমাচ্ছে। কাঁদতে কাঁদতে হঠাৎই চোখ লেগে গেছে তার। ফারিস নিঃশব্দে মুস্কানের মুখের দিকটাই এসে দাঁড়ায়। হাঁটু ভেঙে বসে গভীর নজর বুলাতে থাকে। মুস্কানের মুখটা খুব ছোট্ট দেখাচ্ছে। চেহারায় বলে দিচ্ছে আজ সারাদিন কাঁদা ছাড়া আর কিছু করেনি। ফারিসের চোখ জোড়া লালচে, এমনভাবে তাকিয়ে আছে যে চোখের পলকও পড়ছে না। তপ্ত শ্বাস পেলে নিজের শুষ্ক ঠোঁট জোড়া এগিয়ে দিয়ে সন্তর্পণে মুস্কানের ললাটে রাখে ফারিস। আস্তে আস্তে ভেজা চোখ, গাল, ঠোঁট সব ছুঁয়ে দেয়। মুস্কানের ঘুম গভীর। ফারিসের আলতো ছোঁয়াতে মোটেও টের পায়নি। মুস্কানের গালের এক পাশে পড়ে থাকা ছোট্ট চুলগুলো আলতো করে সরিয়ে দিতেই ফারিসের চোখে পড়ল হালকা কালচে হয়ে যাওয়া আঙুলের লম্বা দাগটাই। অতি তীক্ষ্ণ করে না তাকালে দাগটা কারোর চোখেই পড়বে না। ফারিস কপাল কুঁচকে দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। মুহূর্তে মনে পড়ে যায় তার সকালে করা কর্মকাণ্ড। চরম আশ্চর্য হয়ে ভাবতে থাকে কতটা শক্ত করে ধরেছিল সে দাগ পড়ে গেছে। ফারিস দ্রুত মুস্কানে জামার হাতা টেনে ওপরে তুলে। সেখানে তো আরো শক্ত করে ধরেছিল। ফারিসের ধারণা ভুল হয়নি। মুস্কান বাহুতে বসে যাওয়া আঙুলের ছাপগুলো আরো প্রখর। বুকটা জ্বলে উঠল ফারিসের। রাগের মাথায় এতটা রূঢ় আচরণ করেছে যে মুস্কান আঘাত পেয়েছে তাও বুঝতে পারেনি। হাত মুষ্টিবদ্ধ করে ফ্লোরে পাঞ্চ মারল ফারিস। এত জোরে মেরেছে যে শব্দ শুনে মুস্কান উঠে পড়েছে।
আপনি কখন এলেন? ফারিস জবাব না দিয়ে উঠে গেল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধ নিয়ে এসে মুস্কানের পাশে বসলো। মুস্কান চোখ গোল করে ফারিসের কাণ্ড দেখছে। ফারিস ঔষধটা আঙুলে নিয়ে মুস্কানের গালে লাগাতে গেলে মুস্কান মাথা পিছিয়ে নিয়ে প্রশ্ন করল, কি করছেন? ফারিস চোখ গরম করে তাকাতেই মুস্কান চুপ হয়ে গেল। গালে ঔষধ লাগানো শেষে ফারিস মুস্কানের বাহুতেও ঔষধ লাগিয়ে দিল। মুস্কান মুখ গোমরা করে বিড়বিড় করছে। আঘাত দিয়ে এখন মলম লাগানো হচ্ছে? ফারিস পুরোটাই শুনল। গম্ভীর স্বরে বলল, আঘাত দেওয়ার মতো কাজ করো কেন? আমি কাউকে আঘাত দেওয়ার মতো কাজ করিনি। কেউ ভুল বুঝলে আমার কি? ফারিস কোনো কথা না বলে উঠে গেল। মুস্কান গলা চড়িয়ে বলল, আপনি আমার ফোন কেন তোলেননি? ফারিস নির্ভেদ স্বরে বলল, তোমার ফোন তোলার অনেক মানুষ হয়েছে এখন, তাই প্রয়োজন মনে করিনি। মুস্কান বিছানা থেকে নেমে পড়ল। ফারিসের খোঁচা দেওয়া কথা বলাগুলো বেশ বুঝতে পারল, কিন্তু কথার পিঠে আর কথা বলল না। বেশি খোঁচাখুচি করতে গেলে রিশাদের কল দেওয়ার আসল কারণ বের হয়ে যাবে। তার থেকে দু একটা ধারালো বাণী হজম করে নেওয়া ভালো। বাড়িতে এসেছে এই অনেক। সে ধীর পায়ে হেঁটে ফারিসের পাশে দাঁড়িয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগেই ফারিস ওয়াশরুমে চলে গেল। মুস্কান অসহায়ের মতো হাঁ করে দাঁড়িয়ে রইল সেখানটায়। ফাইজার চোখে ঘুম নেই, বিছানায় শটান হয়ে শুয়ে পলকহীন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। আজ সারাদিন সে মায়ের পিছন পিছন ঘুরঘুর করেছে ফোনের জন্য, কিন্তু তাজমহল দেয়নি। কড়াকড়িভাবে বলে দিয়েছে হাজার ঘুরেও লাভ নেই, সে ফোন দিবে না। এমনিতেই যতই বলুক রিশাদের সাথে কোনো কথা বলে না, যোগাযোগ করবে না। দুদিন ধরে কথা বলতে না পেরে তার নিজেরই দম বন্ধ হয়ে যাচ্ছে। ফাইজার ঠিক করলো কাল যে করে হোক বাবাকে বলে মায়ের কাছ থেকে ফোন উদ্ধার করবে। প্রয়োজনে দিনরাত 24 ঘন্টা মায়ের আঁচল ধরে পড়ে থাকবে, তবু ফোন চাই। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই মুস্কানকে তোয়ালে হাতে আগের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখল ফারিস। সে চুপচাপ মুস্কানের হাত থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, এখানে দাঁড়িয়েছ কেন? মুস্কান মিহি কণ্ঠে উত্তর দিল, আপনার জন্যই তো। দাঁড়িয়ে থাকতে হবে না আমার জন্য, গিয়ে শুয়ে পড়ো। খাবেন না? খাবার দেবো? না। মুস্কান আহত দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিসের দিকে। আর একটা কথাও বলেনি ফারিস। সোজাসুজি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মুস্কানও হতাশ হয়ে লাইট নিভিয়ে ফারিসের পাশে শুয়ে পড়ল। মুস্কান পাশে শুতে ফারিস অপর পাশে মুখ ঘুরিয়ে কাত হয়ে শুল। দৃষ্টিজোড়া ছলছল করে উঠল মুস্কানের। সে অনেকক্ষণ বাম হাতের তালুতে গাল রেখে ফারিসের সুটামদেহী পিঠটার দিকে তাকিয়ে রইল। আবারও চোখ ছাপিয়ে জল আসলো মুস্কানের। এমন করছে কেন লোকটা? তাকে এভাবে অবজ্ঞা কেন করছে? তার যে কষ্ট হচ্ছে বুঝতে পারছে না। মুস্কান বিছানা ছুঁয়ে ছুঁয়ে ডান হাতটা বাড়িয়ে দিতেই আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনলো। সাহস হচ্ছে না বুকে, যদি খেপে যায়। তবুও ভয় আর অনুশোচনা নিয়ে ফারিসের পিঠে হাত রাখলো মুস্কান। সাথে সাথে ফারিসের কর্কশ স্বর ভেসে আসলো, কি চাই? তড়িৎ গতিতে হাত ছড়িয়ে নিল মুস্কান। কাপা স্বরে বলল, মনে হচ্ছে আপনার মাথা ব্যথা, আমি কি টিপে দিব? বজ্রপাতের ন্যায় মুস্কানের দিকে ঘুরে তার ওপর ঝুঁকে আসে ফারিস। দুই হাত বালিশে চেপে ধরে মুস্কানের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, এত কিছু বলছো, তাহলে এটা কেন বলছো না? তোমাকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখলে আমার কষ্ট হয়, হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়। ঋষাদের মাঝে কি পেয়েছো তুমি, যার জন্য আমাকে ঠকাচ্ছ? ডু ইউ লাইক ঋষাদ? ছি, কি বলছেন এসব? আচমকা ফারিস মুস্কানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হঠাৎ করা ফারিসের কর্মকাণ্ডে মুস্কান হতবিহ্বল হয়ে চোখ বড় করে ফেলল। ধীরে ধীরে বুঝতে পারল ফারিস সমস্ত রাগ ক্ষোভ তার ঠোঁটের ওপর মিটাচ্ছে। কয়েক মিনিট পর পার হতেই মুস্কানের ঠোঁটের জ্বলনে ছটফট করতে লাগলো। হাত নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু ফারিসে চেপে ধরে রাখার জন্য পারছে না। দীর্ঘ সময় পর মুস্কানের ঠোঁট ছাড়ল ফারিস। ছাড়া পেয়ে মুস্কান বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। এর ফাঁকে ফারিস তার কামিজের ফালি উঠিয়ে ভরা পেটে অসংখ্য চুমু দিতে লাগলো। হালকা করে পেটে কান পেতে বাচ্চাদের উদ্দেশ্যে বলল, আমার কলিজারা কেমন আছে? ভালো আছে তো? জানো, তোমাদের মাম্মা না খুব পচা, তোমাদের বাবাকে কষ্ট দেয়। আগে তোমরা আসো, তারপর আমরা তিনজন মিলে মাম্মার সাথে ফাইট করব, কেমন? ফারিসের অভিযোগ শুনে মুস্কান ফিক করে হেসে দিল। তৎক্ষণাৎ ফারিসের চাহনি দেখে ঢুক গিলে ঠোঁট চেপে ধরল। এখনও সাংঘাতিকভাবে জ্বলছে তার দুটি অধর।
3 দিন যেতেই রিশাদ আর অপেক্ষা করতে না পেরে জিন্নাতকে নিয়ে হাজির হলো মামার বাসায়। এবার একটু আলাদা ভাবসাব নিয়ে এসেছে। মামু ওরফে না হওয়া শ্বশুরকে পটাতে পারলেই 90% সলিউশন হয়ে যাবে। জিন্নাত কোনো কালেই এখন ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে উপস্থিত হতে চাইছিল না, কিন্তু তার বদমাস ছেলে কি করে যেন তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে। আতঙ্কে এখনো ঢিপ ঢিপ করছে জিন্নাতের ভিতরটা। যখন জানতে পেরেছে তার একমাত্র গুণধর ছেলে তার ভাইজিকে পছন্দ করে, তখন থেকে তার ফুসফুস, লিভার, কিডনি সব কাঁপতে শুরু করেছে। শখ খেয়ে 4 ঘন্টা শুধু বিছানার ওপরই বসেছিল। বেছে বেছে তার ভাইজিদেরই কেন পছন্দ করতে হবে এই ছেলের? দেশে কি আর মেয়ে নেই? বেশ কয়েকদিন ধরে ফাইজার জন্য ছেলের পাকলামো ছটফটানো দেখে জিন্নাত ভাইয়ের বাড়িতে আসতে রাজি হয়। আসার সময় পুরো রাস্তা ছেলেকে শাসিয়ে শাসিয়ে এসেছে, যদি কোনো গন্ডগোল করে তো উনাকে আর খুঁজে পাবে না। রিতাকেও সাথে নিয়ে এসেছে জিন্নাত। ছেলে মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে তাজমহল ছুটে আসেন। তাদের সোফায় বসতে দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন। সকাল সকাল রিশাদকে দেখেন নিজের শ্বশুর বাড়িতে ড্যাসিং লুকে দেখে খুব বড়সড় একটা ধাক্কা খেল মুস্কান। তার স্বামী এখনো রুমে ঘুমাচ্ছে। আজ শুক্রবার, এই জন্য জহির তালুকদারও বাড়িতে। কি হবে গড নোস। জিন্নাতে ডাকে তার কাছে এগিয়ে গেল মুস্কান। রিশাদ আরাম করে সোফায় বসে সাইডে ফাইডে উকিঝুঁকি দিচ্ছে। মূলত ফাইজাকে খুঁজছে সে। মুস্কান সোফার কাছটে আসতেই রিশাদ ভাবলেশীন ভঙ্গিতে বলল, তোর ননদ কোথায়? মুস্কানের চোখ বড় করে তাকালো। জিন্নাত তার রিতা কাশতে শুরু করলো। জিন্নাত দাঁত কিরমিরিয়ে বলল, রিশাদ, রিশাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুস্কানের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মানে কোথায়? মুস্কান চোখ বাঁকিয়ে একবার রান্নাঘরে শাশুড়িকে দেখে নিল। তোতলিয়ে বলল, ঘুমাচ্ছে। রিশাদ হাত ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমোচ্ছে? কোন রুমে ঘুমাচ্ছে? আমাকে দেখিয়ে দে তো। মুস্কান বিস্ফোরিত নয়নে তাকালো। জিন্নাত থমথমে খেয়ে বলল, ফায়জা তো ঘুমাচ্ছে বললো, শুনিসনি তুই? রিশাদ কিছু বলার আগেই তাজমহল সেখানে চায়ের ট্রে নিয়ে হাজির হলো। তাজমহলকে দেখে রিশাদ বাদে বাকি 3 জনই দাঁত কেলিয়ে হাসলো। জিন্নাত একটা কাপ তুলে নিতে নিতে বলল, ভাইজান কোথায় বড় ভাবি? উনি তো একটু আগে বের হলো মাত্র। বাড়ির সাইডে ফাইডে আছে হয়তো, এসে পড়বে জলদি। আর ফারিস? ও তো ঘুমাচ্ছে, ডাক দিব? জিন্নাত ঝড়ের বেগে নিষেধ করলো। না না ভাবি, ডাকার একদম প্রয়োজন নেই, আমরা তো একটু পরেই চলে যাব। রিশাদ বোম ব্লাস্টের মতো বলল। না দেখেই। চা মুখে নিয়ে বিষম খেলো জিন্নাত। তাজমহল হকচকিয়ে গেল। রিতা আর মুস্কান জিন্নাতের পিঠে মালিশ করতে করতে বলল, একটু সাবধানে খাবে তো। রিতা কথা কাটাতে জোরপূর্বক হেসে বলল, ভাইয়া বলতে চাইছিল বাড়ির সবাইকে না দেখেই চলে যাবে। তাই তো, তোমরা সবে মাত্র এলে, একটু বিশ্রামও নাওনি আর এখনই চলে যাবে? রিতা তো কোন ছোটবেলায় এখানে এসেছিল, আর আসেনি। না বেরিয়ে আমি কিছুতেই যেতে দেব না তোমাদের। জিন্নাত শান্ত স্বরে বলল। তাজমহল হেসে বলল, আরে ধু, ওরা তো তোমাদের জন্যই রিশাদের উপর রেগেছিল। এখন তুমি রিশাদকে ক্ষমা করে দিলে ওরা আর রেগে কি করবে? তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আমার মনে হয় না তোমার ভাইজান রাখবেন, বরং রিতাকে দেখে আরও খুশিই হবেন। রিশাদের আর মহিলাদের মাঝে বসে থাকতে ইচ্ছা করছে না। তার চোখ দুটো ছটফট করছে ফাইজাকে দেখার জন্য। সে সোফা থেকে দাঁড়িয়ে নির্বিঘ্নে বলল, আমি একটু আপনাদের ছাদে যেতে চাই মামি, অনুমতি পাবো কি? তাজমহল অমায়িক একটা হাসি দিয়ে বলেন, কেন পারবে না? তোমার মামুর বাসা, যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারো। ওই তো ওই দিকটায় ছাদের সিঁড়ি, যাও। রিশাদ চুলে আঙুল চাড়িয়ে সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠে গেল। ছাদে যাওয়ার পথেই ফাইজার ঘর পড়ে। যেই ঘরটা জানলার পাশে দাঁড়িয়ে ফাইজা তার সাথে কথা বলতো, অনুমান করে সেই ঘরেই ঢুকে যায় রিশাদ। তাজমহল খেয়াল না করলেও রিতা আর মুস্কান ঠিকই খেয়াল করেছে। তাজমহল তখন জিন্নাতের সাথে কথা বলায় ব্যস্ত, যার জন্য জিন্নাতও খেয়াল করেনি। মুস্কান অসহায়ের মতো একবার উপরের দিকে তো আরেকবার রিতার দিকে তাকাচ্ছে। রিতারও সেম অবস্থা। তার ভাই এতটা রেকলেস। জিন্নাতের সাথে কথা এক পর্যায়ে তাজমহল বলল, তোমরা বসো, আমি গিয়ে ফাইজাকে ডেকে আসি। এত বেলা হয়ে গেছে,
প্রধানমন্ত্রী এখনও পুরোপুরি ঘুমাচ্ছে। এতটুকু বলে তাজমহল ফাইজার রুমের উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, তার আগে রিতার মুস্কান সহসা চিল্লিয়ে উঠল। না। দুজনের চিল্লানো শুনে তাজমহল থমথমে খেয়ে তাদের দিকে তাকালো। জিন্নাত ভ্রু কুঁচকে বলল, চিল্লান দিলি কেন দুটো? রিতা তার মাকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলল। ভাইয়া ফাইচার করে। জিন্নাত আতকে উঠল, করুণ চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, এই ছেলে, আমি বাঁচতে দিবে না? মুস্কান শাশুড়ির কাছে গিয়ে বোকা হেসে বলল, আপনি যাবেন কেন শুধু শুধু কষ্ট করে? আমি যাচ্ছি, আমি গিয়ে ডেকে আনছি। আপনি রান্নাঘরে যান। ফুপিমণিরা এসেছে, ওদের জন্য নাস্তা বানাতে হবে না? ওনারা তো চলে যাবে বলছে। রিতা মুস্কানের সাথে সুর মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মামি, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। যাওয়ার আগে আপনার হাতে রান্না টেস্ট করতে চাই। জলদি রেডি করুন। জিন্নাত সোজা সোফা থেকে ঝেড়ে ঝুড়ে উঠে বলল, হ্যাঁ বড় ভাবি, আসুন, আমি আপনাকে সাহায্য করছি। বড় ভাইজান, ও তো এখনই বসে পড়বে। রিতার কথায় তাজমহল খুশি হলো, প্রফুল্ল স্বরে বলল, আচ্ছা তোমরা বিশ্রাম নাও, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। মুস্কান, রিতাকে আগে গেস্ট রুমে নিয়ে যাও, তারপরে ফাইজাকে ডেকে তোলো, ফারিসকেও ডেকো। ছেলেটা রাতে কিছু খায়নি। মুস্কান যেন হাঁপ ছেড়ে বাঁচল। উফ, সারা রাত হাঁসফাঁস করে সকালের দিকে ঘুমিয়েছে ফাইজা, তাই এখনো ঘুম ভাঙেনি। সচরাচর দরজা খোলাই থাকে ফাইজার। মুস্কান বা তাজমহল ফজরের নামাজের জন্য ডাকতে আসে। কখনো কখনো তার বাবার ফারিসও আসে রাতে বাড়ি ফেরার পর তাকে চকলেট বা অন্য কিছু দিতে। সেই হিসেবে আজও ফাইজার রুমে দরজা খোলা, শুধু একটু ভিড়িয়ে দেওয়া। রিশা দরজা ঠেলে ভিতরে ঢুকতে একটা মিষ্টির সুবাসে তার নাকে এসে ঠেকল। রুম অন্ধকার বানিয়ে গায়ে কাঁথা টেনে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে ফাইজা। রিশাদ পা টিপে ঘুমন্ত ফাইজার কাছে এসে দাঁড়ালো। পড়ার টেবিল থেকে চেয়ারটা টেনে নিঃশব্দে ফাইজার মুখোমুখি বসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বাহ, আবার ঘুম হারাম করে নিজে কি সুন্দর আরাম করে ঘুমোচ্ছে। ইচ্ছে করছে। রিশাদ ডানে বামে তাকিয়ে পানি ভর্তি গ্লাস দেখতে পেল। সে হালকা একটু পানি হাতে তালুতে নিয়ে ফাইজার মুখ বরাবর ছুঁড়ে মারল। ধরফড়ি উঠল ফাইজা, ভয়ে চিল্লিয়ে বলল, কে কে? তোমার ভবিষ্যৎ জামাই। রিশাদকে দেখে বড় ধরনের একটা শক খেলো ফাইজা। বালিশের পাশ থেকে দ্রুত অন্যটা টেনে নিয়ে গায়ে জড়িয়ে বলল, তুমি তুমি এখানে কি করছো? রিশাদ দাঁত কিরমিরিয়ে বলল, জামাই আদর খেতে আসছি, চান খাওয়াবে না? ফাইজা হন্ততন্ত হয়ে বিছানা থেকে নেমে লাইট অন করলো। মস্করা শোনার সময় নেই এখন, কেউ দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সে দরজার কাছে গিয়ে উকিঝুঁকি মারতেই রিশাদ তার বাহু ধরে টান দিয়ে নিজের বুকে এনে ফেলল। ফাইজা ভীতু চোখে রিশাদের চোখে চোখ রাখতেই রিশাদ হিংস্র কণ্ঠে বলল, আমার সাথে যোগাযোগ বন্ধ করছো কেন তুমি? ফাইজা কাপা স্বরে বলল, ফোন নেই। তোমার নেই, বাকি সবারটা তো আছে। একবার কথা বলে জানতে পারতে। তেমন সুযোগ হয়ে ওঠেনি। রিশাদ ফাইজাকে আরেকটু শক্ত করে চেপে ধরে বুকের সাথে মিশিয়ে বলল, 6 দিন হতে চললো তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করো না, কথা বলো না। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমার বুকের ভেতর কি চলছে? ফাইজার নিঃশ্বাস ঘন হয়ে গেল। রিশাদের এত কাছে এসে তার দম বন্ধ হয়ে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। ফারিস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুস্কানকে ডাকছে। মুস্কান তখন রিতার সাথে গেস্ট রুমে ছিল। ফারিসের গলা শুনে দ্রুত বের হয়ে উপরে যেতে নিলে ফারিস ফাইজার ঘরের দিকে যাচ্ছে। মুস্কানের মাথা ভনভন করে উঠল। ফারিসকে থামাতে জলদি গিয়ে তার সামনে দাঁড়ালো। ফারিস তখন ফাইজার দরজার অতি নিকটে চলে এসেছে। মুস্কান পুরো দরজা আঁকলে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলল, আপনি এখানে কি করছেন? ঘুম থেকে কখন উঠেছেন? ফ্রেশ হয়েছেন? ব্রেকফাস্ট করবেন না? একসাথে মুস্কানের এত প্রশ্ন শুনে ফারিসে ভ্রু কুঁচকে গেল। সে শান্ত স্বরে বলল, এভাবে দরজা লাগিয়ে আছো কেন? মুস্কান আমতা আমতা করে বলল, কই কই দরজা আগলে দাঁড়িয়ে আছি। আমি কি এতটাই মোটা হয়ে গেছি যে আপনি দরজা দিয়ে ঢুকতে পারবেন না? দরজার বাইরে থেকে ভাই ভাবির গলা শুনে ফাইজার অস্তিত্ব কেঁপে উঠল। সে দ্রুত রিশাদের বাঁধর থেকে ছুটে ছটফট শুরু করলো। আতঙ্কে বুক কাঁপছে, উপস্থিত বুদ্ধি কাজ করছে না। রিশাদকে যদি ভাইয়া তার রুমে দেখে তাহলে তাণ্ডব বইয়ে দিবে। ফাইজার অস্থিরতা দেখে রিশাদ ধমক দিল, এমন করছো কেন? ফাইজা খেপে তাকালো। আমাকে ধমক দেওয়ার সময় এখন? ভাইয়া দরজার বাইরে,
তোমাকে আমার রুমে দেখলে কি হবে ধারণা করতে পারছো? রিশাদ ভাবলেশীন কণ্ঠে বলল, কি আর হবে, ধরে বিয়ে পড়িয়ে দেবে। চলো রোম্যান্স শুরু করি। তোমার হিটলার ভাই তাদেরকে আরো তরতর করে বিয়েটা করিয়ে দেবে। এদিকে ফারিস মুস্কানকে ধমকাচ্ছে। সরো সামনে থেকে, আমাকে ভিতরে যেতে দাও। পুরো দরজা আটকে আছো, আবার বলছো মোটা হয়ে গেছো। মুস্কান দুঃখী স্বরে বলল। আপনি আমাকে মোটা বলছেন? ফারিস বিরক্ত হলো। আর আশ্চর্য তো, আমি কখন তোমায় মোটা বললাম? ফাইজের কোচিং টিচার কল দিচ্ছে, ওর সাথে কথা বলবো। মুস্কান নাক মুখ ফুসিয়ে বিড়বিড় করছে। এই কোচিং টিচার কল দেওয়ার আর সময় পেল না। ফাইজা চারপাশে চোখ ঘুরিয়ে অস্থির হয়ে রিশাদকে লুকানো জায়গা খুঁজছে। এই, তুমি জানলা দিয়ে লাফ দাও। রিশাদ চোখ কপালে তুলে বলল। হোয়াট? ফাইজা নিজের মাথায় নিজে চাপড় মারল। ধুর, কি বলছি। আচ্ছা, তুমি খাটের নিচে ঢোকো। রিশাদ আগের থেকে 3 গুণ বিস্ময় নিয়ে বলল। আরো ম্যাড? আমি ঢুকবো খাটের নিচে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাথরুমে যাও। কখনোই না, আমার 1 নাম্বার 2 নাম্বার কোনোটাই পাইনি। শো, আমি বাথরুমে যাব না। ফাইজার জিদ্দে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ওহ গড, এখন 1 নাম্বার 2 নাম্বার না পেলেও যেতে হবে তোমায়। ভাইয়া এক্ষুনি রুমে ঢুকে যাবে, ভাবি বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। রিশাদ ভুক্কেভিন ভঙ্গিতে জবাব দিল। আটকাতে বলেছে কে? আসতে তো তোমার ভাইকে, আমি ওকে ভয় পাই না। ফাইজা রিশাদকে ঠেলতে ঠেলতে বাথরুমের দিকে নিয়ে গিয়ে বলল। প্লিজ এই রিকোয়েস্টটা রাখো, আমার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। রিশাদ আর কিছু বলার আগে ফাইজা তাকে বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকেনি লাগিয়ে দিল। রিশাদ চিল্লাচ্ছে। ভাইজা? ফাইজা অনুরোধে স্বরে বলল। প্লিজ শব্দ করো না, মাত্র 5 মিনিট, ভাইয়া চলে গেলেই লক খুলে দেব। রিশাদ আর শব্দ করল না, কোমরে ঢাকনা লাগিয়ে সেটার ওপর বসে ফুসফুস করতে লাগলো। মুস্কানকে সরিয়ে ফাইজার রুমে ঢুকে পড়ল ফারিস। ফাইজা কপালে ঘামটুকু মুছে দুর্বোধ্য হেসে বলল। আরে ভাইয়া, তুমি কিছু বলবে? মুস্কান ফারিসের পিছন থেকে উকিঝুঁকি মেরে ফাইজাকে ইশারা করছে। রিশাদ কোথায়? ফাইজাও চোখ টেরা করে মুস্কানকে বাথরুমের দিকে দেখিয়ে দিল। ফাইজা ইশারা বুঝতে পেরে মুস্কান গাল ভরে হাসতে নিলেও থেমে গেল। দুজনের এমন অস্বাভাবিক আচরণ দেখে ফারিস খেকিয়ে উঠল। হোয়াট হ্যাপেন্ড? ফাইজা দ্রুত জবাব দিল। কিছু না ভাইয়া। জহির তালুকদার বাড়িতে আসতেই বোনকে দেখে ঠোঁটে প্রশস্ত হাসি ফুটল। সেই হাসি আরও গাঢ় হলো বোনের মেয়েকেও সোফায় বসে থাকতে দেখে। জহিরকে দেখে রীতা মিষ্টি হেসে সালাম দিয়ে জিজ্ঞেস করল। কেমন আছেন মামু? জহির সালামের উত্তর নিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল। ভালো মা, তুমি কেমন আছো? খুব ভালো। কখন এলে? নাস্তা করেছো? কিছুক্ষণ আগেই এসেছে মামু, নাস্তা করা হয়নি, আপনার জন্য অপেক্ষা করছিলাম। জহির আনন্দিত স্বরে বলল। তাই নাকি? চলো তাহলে একসাথে নাস্তা করা যাক। রীতা হেসে জহিরের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলে কাছে চলে আসলো। মামা ভাগ্নি কথা বেশ জমে উঠেছে। জহির রীতাকে এটা সেটা জিজ্ঞেস করতে করতে তাজমহলকে খাবার দিতে বললেন। ফাইজা এতক্ষণ রীতার সাথেই বসেছিল। রীতা উঠে যাওয়ার পর বারবার ছাদের সিঁড়ির দিকে তাকাচ্ছে। তার রুম থেকে বের হয়ে রিশাদ ছাদে গিয়েছে, এখনও তার বাবা কিংবা ভাইয়ের সামনে পড়েনি। ফাইজাকে সোফায় থম মেরে বসে থাকতে দেখে তাজমহল ডাক দিলেন। ফাইজা, এখনো সোফায় বসে আছো কেন? নাস্তা করতে আসো। মায়ের ডাকে ফাইজা দুরু দুরু বুক নিয়ে নাস্তা করতে বসলো। জহির হেসে হেসে বোন আর ভাগ্নির সাথে কথা বলছে। মুস্কানকে সবে মাত্র রুম থেকে বেরিয়ে আসতে দেখে জিন্নাত শুধালো। ফারিস আসলো না? আসছে ফুপিমণি। আমরা যে এসেছি জানে? বলিনি এখনো। আচ্ছা ঠিক আছে, নিচে আসলেই দেখতে পাবে। তুই বস, আমাদের সাথে নাস্তা কর। মুস্কান সাথে সাথে নাকচ করলো। না না, আমি নাস্তা করেছি। বড় চাচি তোমরা আসার আগেই আমাকে জোর করে অনেক কিছু খাইয়েছে। তাজমহলও সমস্বরে বলল। হ্যাঁ, ও খাবে না এখন, তোমরা করো। আমাকে রেখে নাস্তা করে নিচ্ছ তোমরা?
তাজমহল বাক্য শেষ করার আগে রিশাদের কথাটি ভেসে আসে। রিশাদকে দেখে জহিরের পুরো মুখ কুঁচকে যায়। তীরের ফলার মতো দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি? তাজমহল স্বামীকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত বেগে বলল, আরে রিশাদ, তোমার কথা আমি মাত্র বলতে নিচ্ছিলাম। এত সময় ছাদে কি করেছো? আসো নাস্তা করো। রিশাদ আর মোড়া ভেঙে জহিরের পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। হাই তুলতে তুলতে বলল, আর বলবেন না মামি, আপনাদের ছাদের ডেকোরেশনটা আমার এত পছন্দ হয়েছে যে আসতে ইচ্ছে করছিল না। ভাবছি এমন একটা শ্বশুরবাড়ির ছাদ দেখে মেয়ে বিয়ে করব, যেন চাইলেই ছাদ বিলাস করতে পারি। রিশাদের কথা শুনে ফাইজার কাশি উঠে গেল। জিন্নাত ফাইজাকে দ্রুত পানি এগিয়ে দিয়ে ছেলের দিকে গরম চোখে তাকালো। রিশাদ পরোয়া করল না সেই তাকানো। আয়েশি ভঙ্গিতে জহিরের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন মাপুচান? জহির থতমত খেলো, কণ্ঠে বিরক্ত ফুটিয়ে বলল, তুমি কেন আসছো? রিশাদ অবাক হওয়ার ভান ধরে বলল, এটা কেমন কথা? আমার মায়ের ভাইয়ের বাসা আর আমি আসবো না? নিজের মামুর বাড়িতে আসার পূর্ণাঙ্গ অধিকার আছে আমার। আমি আসছি, আপনি খুশি হননি মামুচান? না। জহিরের মুখের ওপর না শুনে রিশাদ বোকা বনে গেল। ডুব গিলে অপমানটা হজম করে নাকি সুরে বলল, আপনি এভাবে বলতে পারলেন মামু? আমি আপনার একটা মাত্র বোনের একটা মাত্র পুত্র। একদিন আমিও তো আপনার ভবিষ্যৎ নাতিপুতির জহির ভ্রু কুচকে তাকাতেই থেমে গেল। মেকি হেসে বলল, মামা হব, আর আপনি আমি আসায় খুশি হননি। দিস ইজ নট ফেয়ার। রিশাদের বেফাস কথায় ফাইজা জানটা মনে হচ্ছে জিহ্বার আগায় এসে আটকে আছে। হাঁ করলেই বেরিয়ে পড়বে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে সে। জিন্নাত, মুস্কান, রিতার চেহারাও দেখার মতো। তাজমহল স্বামীর ব্যবহারে খুব বিরক্ত প্রকাশ করলেন। তিনি রিশাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললেন, তুমি আসায় আমরা খুব খুশি হয়েছি রিশাদ। তোমার মামু কেমন গম্ভীর তা তো তোমরা জানোই। কিছু মনে করো না বাবা। রিশাদ তার মামির দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিল। আপনি খুবই ভালো মামি। আপনার সাথে এমন একটা গম্ভীর মানুষকে মোটেও মানায় না। আমি আরও ভালো মানুষ ডিজার্ভ করি। এবার তাজমহলও স্তব্ধ হয়ে গেল। বাকি সবাই নাক চুলকানোর ভান ধরে হাসি ডাকার চেষ্টা করছে। জহির প্রচণ্ড ক্ষেপে বোনকে ডাক দিল, জিন্নাত, জি জি ভাইজান। এই বেয়াদবটাকে এখানে কেন নিয়ে এসেছিস? জিন্নাত অসহায় মুখ করে বলল, পেছন পেছন আঁচল ধরে গুড়গুড় করছিল ভাইজান, না রেখে আসতে পারিনি। জিন্নাতে কথা শুনে সবাই মিটিমিটি হাসছে। জহির আর কোনো কথা বলল না, গম্ভীর হয়ে খাবার খেতে লাগলো। তাজমহল রিশাদের প্লেটেও খাবার বেড়ে দিলেন। রিশাদ হাত ধুয়ে খাবার ছুঁতে যাবে, তখনই গট গট পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসে ফারিস। রিশাদকে দেখে ফারিসের চোখ অটোমেটিক লাল হয়ে যায়। মুস্কান সে লাল হয়ে যাওয়া চোখে দেখে জড়সড় হয়ে দাঁড়ালো। ফারিস ঘাড় ঘুরিয়ে একবার তাকালো মুস্কানের দিকে। মুস্কান এমনিতেই ঘাবড়েছিল। ফারিসের তাকানোতে এবার বুঝি হার্ট অ্যাটাক করে বসবে। জিন্নাত ফারিসকে দেখে হাস্যজল কণ্ঠে বলল, আরে ফারিস, আসতে তো দেরি করলি কেন? আয় আমার পাশে এসে বসে নাস্তা কর। ফারিস গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে। রিশাদকে দেখে তার শরীর জ্বলছে, রাগ উঠছে, কিন্তু সে তার ফুপিমণিকে দেখে রাগটা দমিয়ে নিল। গম্ভীর হয়ে জিন্নাতের পাশের চেয়ারটায় বসে প্রশ্ন করল, তোমরা কখন এলে? এসেছি তো অনেকক্ষণ, রীতা আসতে চাইছিল তাই নিয়ে এসেছি। ফারিস রিশাদের দিকে তাকিয়ে বলল। শুধু কি রীতা আসতে চাচ্ছিল? রিশাদ একটু বিব্রত হলো, চোখ বাঁকিয়ে ফারিসকে দেখে খাবার খেতে লাগলো। মুস্কান নড়ে চড়ে এসে ফারিসকেও খাবার বেড়ে দিল। ফারিস আসার পর ডাইনিং টেবিলে আর তেমন কথা হয়নি। রিশাদও কোনো বেফাস কথা বলেনি। তার টলেন্ডের মামাতো ভাই ওরফে সম্বন্ধী বুঝে যাবে। ফাইজার ফোন ফিরিয়ে দিয়েছে তাজমহল। দেওয়ার আগে ভালোভাবে শর্ত ঠুকে দিয়েছে, লেখাপড়ায় কোনো গাফিলতি করা যাবে না। ফাইজাও মাথা পেতে সেই শর্ত মেনে নিয়েছে। ফোন পাওয়ার খুশিতে সে যেন হাওয়ায় ভাসছে। রিশাদরা চলে যাওয়ার পরপরই তাজমহল ফোন ফিরিয়ে দিয়েছিল ভাইজির। আস্তে আস্তে দিনগুলো এভাবেই কেটে যেতে লাগলো। পেরিয়ে গেল আরও 4টি মাস। রিশাদের সাথে ফাইজার সম্পর্ক ধীরে ধীরে হয়ে উঠল আরও মধুময়। ফারিস মুস্কান আর ফাইজাকে একই কলেজে ভর্তি করিয়ে দিল। মুস্কান প্রেগনেন্সির জন্য এখন কলেজ যেতে না পারলেও ফাইজা রেগুলার যাচ্ছে।
পড়ালেখার গভীর মনোযোগ দিয়েছে ফাইজা। রিশাদও এখন ফাইজাকে পড়তে খুব ইন্সপায়ার করে। একটা ব্যাংকে ছোটখাটো জব নিয়েছে রিশাদ। কাজ ভালো হলে প্রমোশন পেয়ে আরও উপরে উঠতে পারবে। ছেলের সত্যি সত্যি এমন পরিবর্তনে জিন্নাতের খুশির অন্ত নেই। ফাইজার কাছেও কৃতজ্ঞতা শেষ নেই উনার। একে একে তানিয়া, শিল্পী, রাহিলা, রাতুল সকলেই জেনে গেছে রিশাদ আর ফাইজার সম্পর্কে কথা। তারা সবাই রিশাদের পরিবর্তনে মন থেকে আনন্দিত। আর তাছাড়াও রিশাদ তো কখনো তাদের সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। আগে কারোর সাথে অতটা মিশতো না, এখন যতটা মিশে। তাই তারা রিশাদের ভেতরে কোমলতাটা বুঝতে পারেনি। 9 মাসের ভরা পেট মুস্কানের। হাঁটতে চলতে খুব অসুবিধা হয়। হাতে পায়ে পানি নেমে যা তা অবস্থা। পেটে মাতৃত্বে দাগ পড়ে তার সুন্দর পেটটা এখন আর আগের মতো তুলতুলে সফট নেই। মুস্কানের মনে হয় সে এখন নিঃশ্বাস নিলেও তার ক্লান্তি লাগে। প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড সে উপলব্ধি করছে মাতৃত্ব এত সহজ নয়। ফারিস এখন আগের থেকেও বেশি কেয়ার করে মুস্কানের কষ্ট দেখে তার নিজেরই কষ্ট হয়। সে যদি পারত মেয়েটার সব কষ্ট সে নিজের মাঝে নিয়ে নিত। বাচ্চাদের পায়ের আঘাতে মুস্কান যখন অস্ফুট স্বরে কাঁদে তখন ফারিস নিজেকে বড্ড অসহায় মনে করে। বাচ্চারা আর কয়েকটা বছর পরে আসলে হয়তো মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না। শুধু যে মুস্কান কষ্ট পায় তা কিন্তু নয়, প্রতিটা মুহূর্তে সে উপলব্ধি করে এক অন্যরকম সুখানুভূতি। যখন তার পেটে বাচ্চাগুলো নড়াচড়া করে তখন মুস্কানের মনে হয় তার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। মুস্কান যখনই ভাবে সে মা হবে, তার তুলতুলে বাচ্চা দুটোকে সে আলতো করে বুকে জড়িয়ে ধরবে, কোলে নিবে, নিজের হাতে খাইয়ে দিবে, পোশাক পরিয়ে দেবে, গোসল করিয়ে দেবে, তখন মনে হয় এর থেকে শান্তির আর কিছুই হতে পারে না। খাটে ফা ঝুলিয়ে বসে আছে মুস্কান। ফারিস পেছন থেকে তার চুল আঁচড়িয়ে দিচ্ছে। প্রেগনেন্সির পর যেন মুস্কানের চুলগুলো আগের থেকে আরও লম্বা হয়েছে। অতটুকু পেটে 2টা বেবি নিয়ে সে নড়তেই পারে না, চুল আঁচড়াবে দূরের কথা, শুধু এলোমেলোভাবে খোপা করে রেখে দেয়। ফারিসের জন্য সে চুলগুলো কেটে একটুও ছোট করতে পারে না, দেয় না লোকটা। অসুবিধা দেখালে বলে সে নিজে আঁচড়িয়ে দেবে। বিছানা চাদর গোছানো, চুল আঁচড়ানো, মাথায় তেল দেওয়া, এইসব মেয়েলি কাজ ফারিস আগের থেকে না জানলেও এখন শিখেছে। স্ত্রীর জন্য শিখতে হয়েছে। তার স্ত্রী তার সন্তানদের জন্য এত কষ্ট করছে, রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছে, আর সে এতটুকু করতে পারবে না? আলবাত পারবে। মুস্কানের চুলে খুব সুন্দর একটা বিনুনি পাকিয়ে বিছানা থেকে নেমে গেল ফারিস। এই বিনুনি করাটা সে ইউটিউব থেকে শিখেছে। প্রথম পারতো না, খুব বিরক্ত লাগতো, কিন্তু করতে করতে এখন পারে। মাথার লম্বা বিনুনিটার সামনে এনে মৃদু হাসে মুস্কান। তার এত কেয়ার করা লোকটা লম্বা চুলের বিনুনিটা দুলিয়ে ফারিসকে প্রশ্ন করলো মুস্কান। সোনিয়া আপুর তো শুনলাম কাল বিয়ে, আপনি কি যাবেন না? না। কেন? রানীজান এত করে বললো আপনাকে যেতে, আর আপনি যাবেন না কেন? যাওয়ার ইচ্ছে নেই, তাই যাবো না। ওরা তো যাচ্ছে। আপনারা বাবা ছেলে কেন যাইতে চাইছেন না বলেন তো? রানীজান তো রাগ করবেন, একজনের অন্তত যাওয়া উচিত। ফারিস অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা যাবে না বলেছে? হ্যাঁ। কেন? সেটা আমি কি করে বলবো? ঘরের সকলকে নিমন্ত্রণ করেছে, অথচ কেউই যেতে চাইছে না। আমার জন্য গতকালকেও গায়ের হলুদেও গেল না। আজ বিয়েতে না গেলে সবাই কি ভাববে? ফাইজাকে জোর করে রাজি করিয়েছি। বড় চাচু যাবে না বলে বড় চাচিও গাল ফুলিয়ে বসে আছেন, এখন আপনিও না গেলে? মুস্কানকে কথার মাঝে আটকে দিয়ে বলল ফারিস। পাগল হয়েছ? তোমাকে এই অবস্থা রেখে আমি যাবো বিয়ে খেতে? ডেলিভারি ডেট একটা চলে গিয়েছে তোমার, কখন বেবিদের আসার সময় হবে বোঝা দায়। আমি ডক্টরের সাথে কথা বলে রেখেছি, আর 2-1 দিন গেলেই তোমার সিজার করিয়ে ফেলবো। তোমাকে আর বেবিদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না আমি, হোক সেটা 1 দিন বা 1 ঘন্টার জন্য। মাকে বলে দিয়েছে যেন দ্রুতই চলে আসে। মা যতক্ষণ বাড়িতে না থাকবে আমি 1 মিনিটে তোমার সঙ্গ ছাড়বো না। কিন্তু সোনিয়া আপু যে বারবার বড় চাচির কাছে আবদার করছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও নাকি শ্বশুরবাড়ি যাওয়ার আগে শেষ একবার আপনাকে দেখে যেতে চায়। শাট আপ। আচমকা ফারিসের ধমকে চুপসে গেল মুস্কান। ফারিস রাগান্বিত হয়ে বলল, কোথাকার কোন সোনিয়া? ওর জন্য এত মতামত কেন তোমার? সত্যি নিতে চাইছ? ওই মেয়ে আমাকে কেন দেখতে চাইছে বুঝতে পারছো না? দিন রাত উত্তক্ত করতে তোমার স্বামীকে। এ দেখো কিসব ছবি, মেসেজ, ভিডিও, ভয়েস পাঠিয়ে আমাকে কনভিন্স করতে চাইছে। ব্লক করেও শান্তি নেই, হুমকি ধমকি দিলে কয়েকদিন চুপ থেকে আবার নতুন করে শুরু করে।
মুস্কান চোখ বড় বড় করে ফারিসের ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। সে তো এই ব্যাপারে কিছুই জানতো না। ছবিগুলো দেখে মুস্কানের সমস্ত শরীর আগে গম গম করে উঠল। সে বসা থেকে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে, এই বেহায়া মেয়ে আপনাকে এমন বিরক্ত করতে আমায় আগে বলেননি কেন? ওর চোখ তুলে আমি বেবিদের ক্রিকেট খেলতে দেব। নির্লজ্জ মেয়ে, আমার হাজবেন্ডের দিকে নজর দেওয়া। ফারিস ফুস করে দম ছাড়ে। এজন্যই বলিনি, জানি তুমি এটা শুনে মধ্যচ্যুত হয়ে পড়বে, যেটা এখন তোমার জন্য মোটেও ঠিক না। মুস্কান এখনো রাগে ফুসফুস করছে। ফারিস মুস্কানকে ধরে পুনরায় খাটে বসিয়ে দিল। মুস্কানের দুবাহুতে হাত রেখে শান্ত স্বরে বলল, রিল্যাক্স। সোনিয়ার চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি। আমার আর রাসেল মামুর যে এটার জন্য কি ঝামেলা পথে হয়েছে তা শুধু আমরাই জানি। থ্যাংক গড এই মেয়ে অবশেষে বিয়ের বিরুদ্ধে বসতে যাচ্ছে। ফারিস মুস্কানের মুখোমুখি দাঁড়িয়ে মুস্কানকে কথাগুলো বলছিল। আচানক মুস্কান ফারিসের কোমর জড়িয়ে ধরল। অভিমানী সুরে বলল, আপনি শুধু আমার। ফারিস ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটে উঠে। সে মুস্কানের মাথায় হাত বুলিয়ে বলল, আমি শুধু তোমার।